দর্শক স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এসএসএফের সাবেক ডিজি মেজর জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক। স্বাগত আপনাকে স্যার। আরও আছেন ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ, আপনাকেও স্বাগত। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের আজকের বিষয় দিয়ে আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর। এই বিষয় নিয়ে বেশ কিছুদিন মিডিয়াতে আলোচনা হচ্ছে। আমরা যদি একটু শুনতে চাই, আমরা যতদূর জানি, আমি যদি ভুল না করে থাকি, জিয়াউর রহমান হত্যার সময় আপনি চট্টগ্রামে কর্মরত ছিলেন। তো সেই হত্যার ঘটনায় যদি আমি একটু বলি যে প্রেসিডেন্টের হত্যার এরকম একটি পরিকল্পনা কিভাবে হলো এবং ওরকম একটি পরবর্তী পরিস্থিতিটা কি মানে কেমন করে সামাল দেওয়া গেল, সংক্ষেপে যদি একটু শুনি একদম শুরু থেকে, তারপরে অন্যান্য বিষয় দিয়ে আসবে। আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন থাকবে। আসলে ঘটনার দিনে আমি চট্টগ্রামে ছিলাম না, কিন্তু আপনার পোস্টিং ছিল। না, আমি বলি, আমি চিটাগাংয়েই পোস্টিং ছিল, ওখানে একটা ব্যাটালিয়ন ছিল। আমি ওই ব্যাটালিয়নের অ্যাক্টিং কমান্ডিং অফিসার ছিলাম। কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হয়, উনি পোস্টিং হয়ে যাবার আর কাউকে করে নাই। তো আমি অ্যাজ এ সেকেন্ড ইন কমান্ড আই ওয়াজ কমান্ডিং, ভেরি জুনিয়র অফিসার, আই ওয়াজ কমান্ডিং দ্য ব্যাটালিয়ন। ওই ব্যাটালিয়নটা চিটাগাং ক্যান্টনমেন্টে ছিল এবং ডিভিশনাল হেডকোয়ার্টার একদম সামনে। আচ্ছা। তো দেখা সাক্ষাৎ ওনার হায়ার সিনিয়র অফিসারদের সাথে হতো। কিন্তু আমাদের ব্যাটালিয়নের অর্ডার হয়েছিল, পোস্টিং অর্ডার টু মুভ টু টাঙ্গাইল। সেটা পেন্ডিং ছিল। তো ওইটাই কার্যকরী হলো। আমি 8ই মে ট্রেনে আমার পুরো ব্যাটালিয়ন নিয়ে রওনা দিলাম। 10ই মে ময়মনসিংহ স্টেশনে পৌঁছলাম এবং বাকি 2-3 দিন ওই ফেরি করে করে টাঙ্গাইলে গেলাম। তো ওই ঘটনার সময় আমি ছিলাম না। সেটা সৌভাগ্য হতে পারে, দুর্ভাগ্য হতে পারে। কি হতো আমি থাকলে জড়িয়ে পড়তাম কিনা। তো এই ঘটনা যখন হলো, যেহেতু আমরা কেবল চিটাগাং থেকে গেছি, চিটাগাংয়ের সাথে লিঙ্ক ছিল, আমার কিছু ট্রুপস থেকেও গেছিলো চিটাগাংয়ে। তো আমি গভীরভাবে এটা লক্ষ্য রাখছিলাম এবং আমার উপরেও আবার সেনাবাহিনী খুব গভীরভাবে লক্ষ্য রাখছিল, যেটা আমি জেনেছি, যেহেতু আমি কয়েকদিন আগেই মাত্র আসছি। হয়তো আপনি তো সাক্ষীও দিয়েছিলেন। না, আমি সাক্ষী দিই নাই। দেননি? আচ্ছা। আমাকে ডেকেছিল অন্য কারণে। আচ্ছা। তো সেখানে আমার ওপর, এই ব্যাটালিয়নের ওপর খুব নজরদারি ছিল আর্মির, যেহেতু আমরা চিটাগাং থেকে কেবল আসছি, যেমন মঞ্জুরের কমান্ডে ছিলাম এবং আমরা ঘনিষ্ঠই ছিলাম। তো আমরা আবার এখানে কোনো কিছু করি কিনা। আর আমরা লক্ষ্য করছিলাম, ঘটনা খুব বেশি পর্যালোচনা করছিলাম যে যেহেতু আমরা ওখানে আসছি, ওখান থেকে এসেছি, স্বাভাবিক একটা আগ্রহ থাকবে জানার, সবই তো পরিচিত লোক। এবং ঘটনাগুলি ঘটে যাচ্ছিল খুব তাড়াতাড়ি। এবং তখন তো আর এত মিডিয়া এরকম ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না, রেডিও টেলিভিশনের মাধ্যমে জানছিলাম। তো সেই ঘটনা তো পরবর্তীতে সবাই জানে কি ঘটেছে এবং কিভাবে এটাকে সামাল দেওয়া হয়েছে। তো এইটুকুই আমি বলতে পারবো। না, কিন্তু বলা হয় যে জিয়া হত্যাকাণ্ডর পরবর্তী যে ঘটনাগুলি, বিশেষ করে এই বিচার প্রক্রিয়াটা অতি দ্রুত হয়েছে এবং 2-1 বা বেশ কয়েকজন যারা জড়িত ছিল না তারাও এটার মধ্যে আনা হয়েছে, তাদেরও বিচার করা হয়েছে। আবার যারা জড়িত ছিল এরকম কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে অথবা আদৌ অভিযোগে আনা নাই। যেরকম বলা হয়, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মঞ্জুরের আপন ভাগ্নে, মেজর জেনারেল মঞ্জুরের, সে অনেক কিছু জানতো, কিন্তু তাকে এই ঘটনায় আনা হয়নি। না আনা হওয়ার অন্য কারণ আছে। জি, প্লিজ শুনতে চাই। যখন এটা ইনকোয়ারি শুরু করলো, জি, প্রথমত হচ্ছে ইট ইজ নট জিয়া কিলিং বিচার। মিউটিনি জিয়া কিলিং এর বিচার আজ পর্যন্ত হয় নাই। মঞ্জুর হত্যা মামলা আজ পর্যন্ত হয় নাই। যেটা হয়েছে এটা সেনা বিদ্রোহ, রাইট, এবং বিচারটা হচ্ছে সেনা বিদ্রোহ। তো সেনা বিদ্রোহের বিচার আর্মি অ্যাক্টের আন্ডারে, আইনের আন্ডারে করা যায়
করা গেছে, এবং এটা কোর্ট মার্শাল, এটা ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল করে করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের কোর্ট হয়, সামারি কোর্ট মার্শাল, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, ডিস্ট্রিক্ট কোর্ট মার্শাল, জেনারেল কোর্ট মার্শাল। তো এগুলির ওই কাঠামো হয় বিভিন্ন ধরনের। তো যাই হোক, এটা ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল হয়েছে, তড়িৎ বিচার করার জন্য এইসব করা হয়। এবং এটা সেনা আইনের মধ্যে রাখা হয়েছে, কারণ যদি জিয়া হত্যার কিলিং হয় এটা কিন্তু তখন হয়তো সিভিল কোর্টে চলে যেত। এখন মনে হয় বা তখনও মনে হয়েছে এটাকে খুব তড়িঘড়ি করে বিচারটা করা হয়েছে। ঘটনা হচ্ছে 30 মে, এবং এই বিচারটা শুরু হয়েছে সম্ভবত 14 জুলাই থেকে, এবং 15-20 দিন হয়েছে। তো সেই বিচারটা হয়েছে জেলখানার মধ্যে, ইন ক্যামেরা, ক্লোজ ক্যামেরার মধ্যে। এবং এই যে ডিফেন্ডিং যে অফিসার যারা ছিলেন কিন্তু অনেক লম্বা, তো প্রত্যেক অ্যাকিউজ কিন্তু চাইতে পারে একজন ডিফেন্ডিং অফিসার তাকে ডিফেন্ড করবে, এবং তারাই চয়েস দিবে যে সাধারণত মিলিটারি থেকেই হয়, আমি এই অফিসারকে চাই, এই অফিসারকে চাই। কিন্তু আমার জানা মতে 12 কি 13 জনের নাম তারা সাজেস্ট করেছিল, কিন্তু এটা উপর থেকে কাটছাট করে 3 জনের নামে রাখা হয়েছে। এই 3 জনের মধ্যে 2 জনের নাম ছিল তাদের চয়েসের মধ্যে। একজন হচ্ছে মেজর জেনারেল আইনউদ্দিন, তখন উনি ছিলেন সম্ভবত ব্রিগেডিয়ার, আর জীবিত নাই নিশ্চয়ই, না উনি জীবিত নাই। আর জেনারেল ইব্রাহিম উনি আছেন, উনি তখন লেফটেন্যান্ট কর্নেল, উনি বেঁচে আছেন। আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার আনোয়ার, তো উনি মারা গেছেন, উনি আর্টিলারি। যতগুলি কমিটি করা আছে, ইন্টারেস্টিং যদি কনস্টিটিউশন দেখেন ওই কমিটিগুলি যেটা কোর্ট হয়েছে, যারা কোর্টের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে মেজর জেনারেল আব্দুর রহমান, তার ব্যাপারে পরে বলবো আমি। এবং ওনার সাথে আরও 2 জন ব্রিগেডিয়ার ছিলেন, আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার মতিউর রহমান, বীর প্রতীক। তো এই কমিটির মধ্যে সব পাকিস্তান ফেরত অফিসার, একজন মুক্তিযোদ্ধা। প্রসিকিউশন যে ছিল ওখানে ছিল জেনারেল আমসা আমিন, আরও 2-3 জন নাম আমার মনে নাই, ওখানে এরকম। আর এদের মধ্যে ওই যে 2 জন ফ্রিডম ফাইটার, একজন রিপেট্রিয়েট অফিসার। এইগুলি সবগুলি এইভাবে করা হয়েছে। এবং আমি এর মধ্যে মাঝে মাঝে আমি জেনারেল ইব্রাহিমের সাথে এই বিচারের সম্বন্ধে ওনার কাছেই জানতে যাই, যে যেহেতু উনি জীবিত আছেন কেমনভাবে হয়েছিল। খুব একটা প্রেশারের মধ্যে রেখে এই বিচারটা হয়েছে, এবং এই যারা আসামি করা হয়েছে যাদেরকে, মানে তাদেরকে মানসিক শারীরিকভাবে নানাভাবে মানে প্রেশারের মধ্যে রাখা হয়েছে। এবং ওরা যে স্টেটমেন্ট দিয়েছে যে তারা জানতো না, অ্যাকচুয়ালি এটা আমরা শুনেছি যে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হবে এটা কেউই জানতো না। তাদের বলা হয়েছে যে একে নিয়ে আসা হবে ক্যান্টনমেন্টে, এবং বিভিন্ন দাবি দেওয়া আছে, এগুলো এটা প্রেশার করা হবে। এখন যারা হত্যা করেছে হয়তো তাদের মাথার 3-4 জন হয়তো এরকম একটা পরিকল্পনা থাকতে পারে, কিন্তু অফিসার এইভাবে এসে তাদেরকে নিয়ে আসে। জুনিয়র সিনিয়র অনেক জুনিয়র অফিসার ছিল, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, তাদের পক্ষে জানা সম্ভব না এরকম একটা। সাধারণত এরকম একটি ষড়যন্ত্র হলে তো সবাইকে জানিয়ে নিশ্চয় করবে না, কোর কমিটির কয়েকজন জানবে। আমি একটু আসবো স্যার, আসি একটু আবু রুশদ আপনার কাছে যাই। আমি যে প্রশ্নটি করছিলাম আগেই, যে এই হত্যাকাণ্ড এটা বললেন স্যার, যে এক ধরনের তড়িঘড়ি করে বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, এবং এই বিচারের মধ্যে কোনো ত্রুটির কথা আপনারা শুনছেন কিনা, বা কোনো বলা হচ্ছে যেটা যে তখন এরশাদ যেহেতু মানে ক্ষমতায় ছিল, সে এক ধরনের মানে কারসাজি করেছে, শুনতে চাই। এটা যেহেতু সেনা বিদ্রোহের বিচার হয়েছে, যেটা স্যার বললেন, যে এবং এটা মিলিটারি আইনে বিচার হয়েছে, যেহেতু হত্যা মামলার বিচার হয়নি, হোমিসাইডের বিচার হয়নি। হত্যা মামলার বিচার হলে এটা সিভিল কোর্টে যেত, তখন মানুষজন অনেক কিছু জানতে পারতো, যে ভিতরে আসলে কি হয়েছে না হয়েছে, জিনিসগুলো জানা যেত। যেহেতু সামরিক আইনের বিচারগুলো গোপনীয় জিনিস, এই নথিপত্র শুধু সেনাবাহিনীর কাছে থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকে, এবং এটা তো আপনার মানুষকে, বাংলাদেশের মানুষকে জানতে দেওয়া হয়নি। যদিও প্রেসিডেন্ট জিয়া তো তখন সেনাপ্রধান ছিলেন না, একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, এবং সবচেয়ে বড় কথা উনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু প্রেসিডেন্ট থাকার পরেও এটা তো হত্যা মামলার বিচার হয়নি, প্রেসিডেন্টকে মেরে ফেলছে। আপনি যদি লক্ষ্য করেন যে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের মামলাটা কিন্তু পরে আওয়ামী লীগ এসে ওইটাও কিন্তু সেনা বিদ্রোহ ছিল, কিন্তু এটা কিন্তু হত্যা মামলায়
মানে পরিণত করা হয়। এই কারণে সিভিল কোর্টে বিচার হয়। সিভিল কোর্টের বিচার এই কারণে অনেক কিছু কিন্তু তার এই হত্যাকাণ্ডের ব্যাপারে লিঙ্ক অনেক কিছুই জনসাধারণ জানতে পারে, কিন্তু জেনারেল জিয়ার ব্যাপারে এই জিনিসটা হয়নি। এবং খুব বিস্ময়কর লাগে যে এরপরে বিএনপি দুইবার দেশ পরিচালনা করেছে, 1991 থেকে 96, তারপরে আপনার 2001 থেকে 6 সাল পর্যন্ত। তারাও এটাকে কখনো তাদের পক্ষ থেকে হত্যা মামলা করেনি। সুতরাং আপনি যেটা বললেন যে এটা কতটুকু জানা যাচ্ছে বা কতটুকু জানা যাবে, এটা নিয়ে তো সন্দেহ আছে, মানে প্রশ্ন আছে। আরেকটা জিনিস হচ্ছে, স্যার গতকালকে একটা পোস্ট দিয়েছিলেন, যে স্যারেরই পোস্ট, সেটাতে উনি বলছেন যে এইগুলো নথি নষ্ট করে দেয়া হয়েছে, এবং এটা স্বাভাবিক, তখন জেনারেল এরশাদ ক্ষমতায় ছিলেন। আপনি নষ্ট করতে মানে আপনার ফিল্ড জেনারেল কোর্ট মার্শালের যে প্রসিডিংসগুলো হয়েছে, মানে সেখানে তো অনেক কিছু, আরো তারপরেও তো কিছু ফাইন্ডিংস এসছে, আপনি দ্রুত বিচার করলেও ফাইন্ডিংস তো এসছে, অনেক কিছু তো আসছে। সেই জিনিসগুলো এখন পাওয়া যাবে কিনা সেটা বলা যাচ্ছে না, এটা হয়তো তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেহেতু এটা সেনা কর্তৃপক্ষের ভিতরে ছিল, এটা জানাটা কঠিন হবে। আপনি এটা চাইলেও হয়তো অনেক কিছু পাবলিকলি বলা যাবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে এই বিচারটা তখন জেনারেল এরশাদ, আপনি লক্ষ্য করেন টাইম ফ্রেমটা লক্ষ্য করেন, যে উনি করার পরে এনাদেরকে ফাঁসি দিলেন, তারপরে কারাদণ্ড দিলেন, অনেকে পালিয়ে চলে গেল, এর মধ্যে পালিয়ে গেল অনেকগুলো অফিসার কিন্তু পালিয়ে গিয়েছে। যদিও এখন বলা হচ্ছে পত্রপত্রিকায় কিন্তু একটা মিথ্যা, মানে একটা ভুল তথ্য দেওয়া হচ্ছে যে মেজর মোজাফফর একমাত্র জীবিত ব্যক্তি। আসলে কিন্তু মেজর মোজাফফর একমাত্র জীবিত এদের অপরাধী না, এছাড়াও মেজর মঈন নামে আরেকজন ছিলেন, উনিও কিন্তু পালিয়ে ভারতে গিয়েছিলেন। হ্যাঁ, এবং উনি এখনো জীবিত আছেন, কানাডায় আছেন। এবং বলা হয় যে উনি নাকি জেনারেল জিয়ার রুম থেকে যে ব্রিফকেসটা পাওয়া গিয়েছিল, সেই ব্রিফকেস নিয়ে ভারতে চলে গিয়েছিলেন। ওনাকে মাত্র 1 বছর, আমি যদি ভুল না করে থাকি, মাত্র 1 বছরের সাজা দেওয়া হয়েছিল। এটা পরবর্তীতে মানে কেন সেটা মানে কিভাবে হয়? একটা ডিজার্শন, মানে সে পালিয়ে গেছে, ডিজার্শনের জন্য তাকে একটা নাম কস্তে সাজা দেওয়া হয় পরবর্তীতে। তারপরে আবার উনি কানাডায় চলে যান, এখন উনি কানাডায় আছেন। সুতরাং জীবিত কিন্তু দুজন আছেন বলা চলে, মুজাফফর আর মেজর মঈন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি ভুল না করি তাহলে মেজর মঈন আপনারা মানে ব্যাচমেট ছিলেন বোধহয়। হ্যাঁ, আচ্ছা, শুনবো আপনার কাছ থেকে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি টাইম ফ্রেমের যেটা কথা বলছিলাম, এই আদালত এই বিচারটা করলেন, তারপরে তো নির্বাচন হলো দেশে, সাত্তার সাহেব বিএনপির প্রেসিডেন্ট হিসেবে আসলেন। এরপরে কি খুব একটা সময় দেওয়া হয়েছিল বিএনপিকে? তড়িঘড়ি করে বিএনপিকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয় 24শে মার্চ 1982 সাল, মানে জেনারেল জিয়া হত্যার পরে 1 বছরও যেতে দেয় নাই। 10 মাসের মাথায় ধরতে গেলে আপনার বিএনপি সরকারকে ফেলে দিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে নিলেন। এবং ক্ষমতা নেওয়ার পরে আমরা কি দেখলাম যে এদিকে তো জেনারেল মঞ্জুর নাই, যে মেইন যে ছিল তাকে তো আসলে মেরে ফেলা হয়েছে। তারপরে আপনার সেখানে ওই সময়কার যে অফিসাররা, যেমন জেনারেল মাহমুদুল হাসান ডিজিএফআই হয়ে গেলেন, তারপরে আপনার জেনারেল আব্দুর রহমান তখন 9 ডিভিশনের জিওসি, মানে আপনার সাভারের জিওসি, এরকম সবাই কিন্তু, জেনারেল সাদিকুর রহমান চৌধুরী যিনি জেনারেল জিয়াউর রহমানের মিলিটারি সেক্রেটারি ছিলেন, তিনিও ভালো পদে চলে আসলেন, এরকম একটা গুছিয়ে নিলেন। এবং অনেকগুলো অফিসারকে কিন্তু তখন বের করে দেওয়া হলো আর্মি থেকে, এদের বেশিরভাগই হচ্ছে মুক্তিযোদ্ধা, যেমন ধরেন মেজর রফিক পিএসসি, এরকম অনেককে বের করে দেওয়া হয়েছে আর্মি থেকে। সুতরাং ওই পরিবেশের মধ্যে আপনি কিভাবে আশা করেন যে তারা তো একটা, মনে হয় নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থেকে এটা বাইরে আসতে দেয়নি এই বিচারের বিষয়গুলোকে। হ্যাঁ, কিন্তু এখন আমাদের ব্যাপারটা দেখার বিষয়, আগে কি হয়েছে, বা এখনো আপনার সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার। আমরা চাই যে উনি যেহেতু দেশের প্রেসিডেন্ট ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, জেট ফোর্সের কমান্ডার ছিলেন, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং ওনার এই হত্যাকাণ্ডের যে মিসিং লিঙ্ক পাওয়ার যে সর্বশেষ একটা সুযোগ এসছে, এরপরে তার পাওয়া যাবে না। মেজর মোজাফফরের বয়স এখন 77-78 বছর বয়স। আমরা চাই, বাংলাদেশের মানুষ চায় যে এটার ঘটনার পিছনে আর কিছু আছে কিনা সেটা যেন বেরিয়ে আসে। তার কারণ হচ্ছে এখনো এই যে জেনারেল জামিল হাসান স্যার, তারপরে যে জেনারেল আমসা আমিন, তারপরে ধরেন আরো এরকম অনেক অফিসার যারা বিষয়গুলো কিছু না কিছু জানেন, তারা এখনো অনেকে জীবিত আছেন। সুতরাং এই মিসিং লিঙ্কগুলো জয়েন্ট দেওয়ার, মানে একসাথে করার একটা সুযোগ আছে। সব তো আপনি পারবেন না, কিছুটা পারবেন, যে এর পিছনে কি বিদেশি কোনো শক্তি ছিল কিনা, সিভিলিয়ান কেউ ছিল কিনা, কোনো রাজনৈতিক দল জড়িত ছিল কিনা, অনেক প্রশ্ন কিন্তু আসবে। আমার মনে হয় আমি একটু বিরতি নিয়ে ফিরি, বিরতির পর আমি ফিরবো স্যার আপনার কাছে, এবং জানতে চাইবো যে এই দুটো যেটি বলছিল আবু রুশদ, যে মেজর জেনারেল মঞ্জুর
এবং আমাদের মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলা কেন হলো না? বিশেষ করে আমি বলবো মঞ্জুরের হত্যা মামলাটা তো হতেই পারতো। মেজর জেনারেল মঞ্জুর এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা মামলা দুটো কেন হলো না? যদিও আমরা শুনছি যে অনেক পরে এসে মঞ্জুরের ভাই একটি মামলা দিয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে সরকার এই কাজটি কেন করলো না শুনতে চাই। যারা মঞ্জুরের হত্যা, তাকে ধরে আনা, আর্মির কাছে হস্তান্তর করা এবং তাকে হত্যা, এটা রহস্যজনক ব্যাপার। এটা নিশ্চয় আমাদের আগ্রহী করে তোলে জানার জন্য। আমরা যারা তখন শুনেছি, তখন তো ওই যে বলছি সবাই লক্ষ্য রাখছে। যাই হোক, মঞ্জুর চলে যাচ্ছিলেন ওরা ফ্যামিলি নিয়ে, পরে একটা জায়গায় ইন্টারসেপ্ট হয়ে নিয়ে আসলো। উনি কিন্তু বারবার করে বলছিলেন যে ওনাকে যেন সিভিল অথরিটির কাছে, পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কারণ উনি বুঝতে পারছিলেন যে এটা একটা, উনি যদি আর্মির হাতে যায় বিচারের কিছু হবে না, ওনার একটা সিরিয়াস কোনো একটা কনসিকুয়েন্স হয়ে যাবে। এবং সিভিলে গেলে যে চার্জই করা হোক, সিভিল লতে অনেক সুযোগ আছে হয়তো ডিফেন্ড করার। এবং আমি যেটা শুনেছি, উনি তো পুলিশের কাছে সারেন্ডার করেছে। ওসি কুদ্দুসের নাম আসছে, ওসি কুদ্দুস গ্রেফতার এখন তো একটা বিরাট মিলিয়নিয়ার আমি শুনেছি। মারা গেছে স্যার। ও আচ্ছা, রিসেন্টলি। তখন এসপি ছিলেন, পরবর্তীতে যিনি ওসি ছিলেন স্যার। না, এসপি ছিলেন জেনারেল মিস্টার শাহজাহান। হ্যাঁ, পরে বিএনপির প্রথম টাইমে উনি আইজিপি ছিলেন। জি। এবং আমি ডিজিএসএসসি হিসাবে ওনার সাথে আমার একটা অত্যন্ত সজ্জন ব্যক্তি, ওনার সাথে আমার একটা ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ওই সময় আমি শুনেছি যে ওনারা নিতেছেন, উনিও কিন্তু আগ্রহী ছিলেন। উনি বুঝতে পারছিলেন যে একটা অন্য কিছু সিরিয়াস কিছু হয়ে যেতে পারে। উনিও আগ্রহী ছিলেন জেনারেল মঞ্জুর সারেন্ডার করলে ওনাকে উনি প্রপার যেভাবে হ্যান্ডেল করবেন। কিন্তু ওই যে ওপর থেকে প্রেশার আসছে, এবং ওসি কুদ্দুসকেও বলা আছে, সে পরে আর্মি অফিসার একজন যায়, তারাতে হ্যান্ড ওভার করে দেয়। এবং ওসি কুদ্দুস তো শোনায় উন্নতি করতে করতে চূড়ায় উঠে গেছিলেন পরে, আমরা যেটা শুনেছি। এবং শাহজাহান সাহেবের কাছে আমি পরে শুনেছি যে অ্যাকচুয়ালি হি ওয়াজ আন্ডার প্রেশার ফ্রম হায়ার আপ, উনি যেন অ্যাকসেপ্ট না করে উনি যেন আর্মির কাছে দিয়ে দেন। আর্মির কাছে হস্তান্তর করা হয়। এবং ওনার কিলিংয়ে যেটা তখন প্রচার করা হয়েছিল যে উনি যখন ক্যান্টনমেন্টে নিয়ে আসছিল ওনার পিক আপে করে, হ্যান্ডকাপ করে, উত্তেজিত সৈনিকরা একটা জায়গার স্পটও বলেছে ক্যান্টনমেন্টে কোন জায়গায়, এখানে তাকে হত্যা করে তারা। টোটালি একটা স্টোরি বানানো। ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাকে একটা রুমেও রাখা হয়েছে। এবং যেটা অন্যদের বিভিন্নভাবে মুখে মুখে আসে, কারণ যাই করা হোক ওখানে তো ক্যান্টনমেন্ট, অনেক ট্রুপস আছে, অন্য পার্সোনালিটি আছে। অনেকে অবজার্ভ করেছে যে কেউ একজন গেছে, সে ঢাকা থেকে পাঠানো হয়েছে, একজন সিনিয়র অফিসার গেছে এবং ওনার মাথায় কিন্তু একটা গুলি, এবং ওনাকে গুলি করে মারা হয়েছে। তো মঞ্জুরকে বেঁচে থাকলে, মঞ্জুর হচ্ছে ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট অফিসার, হয়তো প্রসিডিং হলে, আইনের প্রসিডিং হলে অনেক কিছু হয়তো ডিফেন্ড করার জন্য অনেক কিছু ডিসক্লোজ করতে পারতেন। তো এই জন্য মঞ্জুরকে রাখা হয়নি, ওনাকে কিলই করা হয়েছে। তো এখন কেসটা তো করবে সরকার। এরপরে তো যেটা রুশ বললো যে এরপরে কুইকলি বিএনপি গভর্নমেন্ট টপল করে দিয়ে জেনারেল টেক ওভার করে নিলে। না, কিন্তু তারপরও তো বিএনপি দুইবার ক্ষমতা এসেছে। না, আমি বলি তো, প্রথমবার যখন আসলো 91 সালে, তখন আবার এই জেনারেল মঞ্জুরের হত্যার কেসটাকে রিভাইভ করার বিভিন্ন জায়গায় চেষ্টা করালো। এবং উনার ভাই অ্যাডভোকেট মনসুর, উনি কিন্তু কেসটা করলেন। আমার মঞ্জুর মানে মেজর জেনারেল মঞ্জুরের ভাই মনসুর, হ্যাঁ, উনি একজন অ্যাডভোকেট, উনি কেস করলেন এবং কেসটা আবার চাঙ্গা করা হলো। কারণ এই চাঙ্গা করে ওর মধ্যে এরশাদও ইমপ্লিকেশন ছিল তার। তো সেটাও চলতেছিল, কিন্তু একটা সময় গিয়ে ওটাও ডাইট ডাউন হয়ে গেল। আমি শুনেছি যে তারপর একটা প্রেশার, থ্রেট এগুলি দেওয়া হয়েছে এবং হয়তো টাকাও দেওয়া হয়েছে, এটা প্রচলিত। কিন্তু এই কেসটা ডাইট ডাউন হয়ে গেল। তো পরবর্তীতে আমরা শুনতাম যে একটু হাস্যরসের সাথেই লোকে বলতো যে এরশাদকে সবসময় প্রেশার দেওয়া হতো ফ্রম দ্য গভর্নমেন্ট, তুমি যে বেশি লাফালাফি করো ওই মঞ্জুর কেসটাকে রিভাইভ করা হবে। এবং উনি খুবই ভয় পেতেন বা ডিসলাইক করতেন জেলখানায় থাকতে, সবাই স্বাভাবিক। এবং এই জিনিসটা ব্যবহার করা আছে, কিন্তু এই কেসটা এখনো রয়ে গেছে। আজকে একটা পোস্টে আমি দেখলাম একটা সূত্র দিয়ে, আমি জানি না এটা কি
অফিসিয়াল কিনা, যে দেখলাম যে জিয়া হত্যা মামলায় 177 বার সময় নেওয়া হয়েছে ওই তদন্ত প্রতিবেদন দেওয়ার, এবং 2001 সালে নাকি ওটা সাক্ষীর অভাব, মঞ্জুর হত্যা মামলা, জিয়া হত্যা মামলা তো কোনো মামলায় হয়নি, না ওইটা তো মামলা হয়নি, তদন্ত রিপোর্ট, তদন্ত 177 বার টাইম নিয়ে 2001-এ নাকি ওটা ওই সাক্ষী পাওয়া যায় না এই অজুহাতে ওটার ফাইনাল রিপোর্ট করা হয়েছে। আচ্ছা, একটু আসি আবার আপনার কাছে, একটু আবু রুশ ভাই, যে একই কথা আমি একটু বলবো যে যদি আমরা মঞ্জুর হত্যা, জেনারেল মঞ্জুর হত্যা নিয়ে যে কথা আমাদের এই মানে প্রচলিত আছে, বা সত্য বা অসত্য যাই হোক, বলা হচ্ছে যে মঞ্জুর, যেটি স্যারও এখন বললেন, যে মঞ্জুর জীবিত থাকলে হয়তো অনেক কিছু জানা যেত, কিভাবে মঞ্জুর হত্যা হইল, বা একজন তো তাকে কেউ হত্যা করেছে, একজন সেনা অফিসার বা একজন সেনা কর্মকর্তা, সেটির ব্যাপারেও কি আমরা কিছু জানি? আর এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলাটাও কেন এতদিন বিএনপি এটাকে নিয়ে আগালো না? মামলা তো না, তদন্ত রিপোর্ট, রাইট। এখন এটা তো বিএনপির ব্যাপার, বিএনপির অনেক কিছুই হচ্ছে, তো এটা তো আমরা বলতে পারবো না, সেটা একটা রাজনৈতিক দল। আচ্ছা, আপনার অন্য ব্যাপারে বলি যে আমি তো মেজর মঞ্জুর, আমি তো জেনারেল জিয়া যখন শহীদ হন তখন আমি মানে কেবল মেট্রিক পরীক্ষা দিয়েছি, আমি তখনও সেনাবাহিনীতে যাইনি, স্যাররা ছিলেন। কিন্তু আমি যেগুলো পরবর্তীতে ধরেন সাংবাদিক হিসাবে অনেক সিনিয়র অফিসারের কাছে আমি নিজে এগুলো নিয়ে মানে ইন্টারভিউ নিতেও গিয়েছিলাম। যেমন ধরেন একজন হচ্ছেন মেজর জেনারেল মোহাম্মদ জান চৌধুরী, উনি কিন্তু জেনারেল জিয়াউর রহমানের কোর্সমেট মিলিটারি একাডেমির। উনি হচ্ছেন তখন ডিজিএফআই ছিলেন যখন এই ঘটনাটা ঘটে। আমি শুনেছি যে গতকালকে উনি আবার সিএমএইচে ভর্তি হয়েছেন। খুব অনেক বয়স, তো প্রচুর অনেক বয়স, মানে জীবিত ওনার কোর্সমেটদের মধ্যে মেজর জেনারেল শফিউল্লাহ মারা গেছেন, জেনারেল জিয়া মারা গেছেন, এখন উনি বেঁচে আছেন আর কি, উনি তো অনেক বয়স্ক। তা যা হোক, ওনাকে আমি যখন 2000 সালে ইন্টারভিউ করি, তখন আমি জিজ্ঞেস করেছিলাম এই বিষয়টা নিয়ে। তা আমাকে উনি শুধু বলেছিলেন যে দেখো, আমি তো ওনাকে কয়েকবার সাবধান করেছিলাম যে যাতে চট্টগ্রামে না যায়, জিয়াকে। এমনকি প্লেনে ওঠার সময় আমি একজন কোর্সমেট হিসেবে, বন্ধু হিসেবে তাকে আমি পাশে গিয়ে বলেছিলাম যে তুমি যদি যাও ওখানে, না গেলে ভালো হয়, আর যদি যাও তাহলে সন্ধ্যার মধ্যে ফেরত এসো, ডোন্ট স্টে অ্যাট নাইট, রাত্রেবেলা থেকো না। এখন উনি কথা শোনেন নাই, উনি প্রেসিডেন্ট। আর বাকি ব্যাপার এই যে জেনারেল মঞ্জুরের ব্যাপার, বর্ণনা ব্যাপার, উনি বলছেন যে নো কমেন্ট, এগুলো নিয়ে আমি কথা বলবো না। এরপরে আরেকজন ডিজিএফআই মেজর জেনারেল লতিফ, যিনি তখন চট্টগ্রামে মনে হয় 105 ব্রিগেডের কমান্ডার ছিলেন, ছুটিতে ছিলেন বা ওই সময়, কিন্তু তারও কিন্তু পরবর্তীতে মনে হয় এই যে মঞ্জুর হত্যা মামলার ব্যাপারে মনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বা কিছু একটা এরকম হবে, তিনি জেলে ছিলেন বিএনপির সময়। তা আমি ওনার কাছেও গিয়েছিলাম, উনি যেহেতু সিগন্যাল কোরের অফিসার ছিলেন, আমিও সিগন্যাল কোরের অফিসার। তা আমি ওনাকেও জিজ্ঞাসা করছি, উনিও বলছেন নো কমেন্ট। আচ্ছা, তারপরে মেজর জেনারেল মাহমুদুল হাসান, যাকে আর্মিতে কালা হাসান বলা হতো, কালা হাসান বলা হতো, আমার জিউসি ছিলেন উনি 86 সালে বগুড়ায়। তা ওনাকেও আমি ইন্টারভিউ করতে একবার গিয়েছিলাম, তো উনি বলছেন যে ওই একই কথা, না এটা নিয়ে কথা বলবো না, কথা বলা যাবে না। এছাড়া আরো অনেক অফিসারকে জিজ্ঞেস করছি এই বিষয়ে নিয়ে শোনার আছে। খালি পরবর্তীতে অনেক কেটে একটা জিনিস পেয়েছি যে একজন অফিসার, সিনিয়র অফিসারকে স্যার যেটা বললেন যে ঢাকা থেকে পাঠানো হয়েছিল, তো সে গিয়ে জেনারেল মঞ্জুরকে যে রুমে বন্দি করে রাখা হয়েছিল সেই রুমের বাথরুমে নিয়ে গিয়ে বেসিনের উপরে মাথা দিয়ে পিছনে গুলি করে মেরে ফেলছে। এটা কখন মারে? কিছু লুকাবার জন্যই তো মারে, তাহলে মারবে কেন তাকে? আপনি তো প্রাইম সাসপেক্ট যাকে পেয়েছেন তাকে তো আপনি আরো গার্ড দিয়ে নিরাপদ রাখবেন যে আর কি আমি এক্সট্রাক্ট করতে পারি, এটা চক্রান্ত কে করেছে না করেছে, সেটা তো হয় নাই। এখন এই ঘটনাটা এতদিন অন্যান্য যে বই লেখা হয়েছে বা আমাদের সাংবাদিকরা যে ওই ঘটনার পর থেকে রিপোর্ট করেছেন, সেখানে কিন্তু ওইভাবে আসে নাই। যেমন ধরেন জেনারেল জিয়ার আরেক কোর্সমেট লেফটেন্যান্ট কর্নেল হামিদ, যিনি কায়সার হামিদের বাবা, তার যে 3টি সেনা অভ্যুত্থান যে বইটা, সেখানেও কিন্তু এই প্রসঙ্গটা ওইভাবে আসে নাই। তারপরে একটা বই হচ্ছে অ্যান্থনি মাসকারানাসের লিগেসি অফ ব্লাড, সেখানেও ওইটা এরকম ভাবে আসে নাই। আরেকটা বই হচ্ছে মেজর রফিকের 81 রক্তাক্ত অধ্যায়, মেজর রফিক পিএসসি, আওয়ামী লীগের রফিক সাহেব না, যার কথা আগে বলেছিলাম। এইটা একমাত্র এসছে তখন চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন জিয়াউদ্দিন চৌধুরী, যিনি বেঁচে আছেন, এখন আমেরিকায় থাকেন, তার বইয়ের মধ্যে আসছে যে জেনারেল মঞ্জুরকে আনার পরে ওই রুমে, ওই বাথরুমে নিয়ে যেয়ে ঢাকা থেকে আসা এক অফিসার গুলি করে মারে। হ্যাঁ, এবং এইটাই সম্ভবত একমাত্র রেফারেন্স এই
না, আমাদের কিছু অফিসার এটা জানেন, হ্যাঁ, হয়তো এনারা বলবেন না এখন স্বভাবতই। আমিও কিছু কিছু এরকম কিছু অফিসারদের, সিনিয়র অফিসারদের কাছ থেকে একই ঘটনা আগে শুনেছি, মানে এটা রেখেছি। এখন হয়তো স্যাররা হয়তো এগুলো বলবেন না, না বলাটাই স্বাভাবিক, তার কারণ এগুলো নিয়ে আর কে কি করবে। এখন আরো অনেকে ইন্তেকাল করেছেন, সেগুলো ডিক করেও পাওয়া যাবে না। কিন্তু দেখেন যে বিষয়গুলো নিয়ে এই যে মামলাটা, এই যে মঞ্জুরের যে আপনার হত্যা মামলাটা হলো, এটাও আগাতে দেওয়া হলো না। আচ্ছা, তারপরে এই যে 177 বার আমার কাছে আরেকটি প্রশ্ন যেটি এখন মানে ঘুরে ফিরে আসছে, মেজর মুজাফফর এতদিন প্রায় 45 ইয়ার্স সে পলাতক ছিল, পত্রপত্রিকা এসছে সে ইন্ডিয়াতে ছিল। এরকমভাবে কি ভারতে কোনো কেউ নিজের পরিচয় গোপন রেখে অন্য একটা পরিচয় নিয়ে কি থাকতে পারে? সম্ভব? কোনো কেন শেখ হাসিনা আছেন না, প্রধানমন্ত্রী ওখানে সাবেক আছেন না, সে তো তার নিজের পরিচয় আছে। তারপরে আমাদের গোয়েন্দা সংস্থার কয়েকজন প্রধান ওখানে আছেন। ভারত তো এদেরকে সবসময় আশ্রয় দেয়। আমার একটা রিপোর্ট ছিল 16 জুন 2006 সালে দৈনিক যায় দিনের লিড রিপোর্ট, 792 জন শীর্ষ আপনার অপরাধী সন্ত্রাসী ভারতে, তাদের নাম ঠিকানা কোন কোন জায়গায় আছে সব দিয়ে দিয়েছিলাম ওইখানে। ওরা ওদেরকে আশ্রয় দেয়, রাখে। এখন আমাদের দেশের প্রেসিডেন্টকে হত্যা করেছে, তাকে ওখানে তারা আশ্রয় দিয়েছে। শুধু তাকে না, মেজর মঈনও কিন্তু ভারতে ছিলেন। আপনার সাপ্তাহিক বিচিত্রা পত্রিকার 1993 সালে একটা রিপোর্ট ছিল যে ভারতে এই দুজন রীতিমতো ব্যবসা করছেন। মানে কোন দুজন? এই মেজর মুজাফফর এবং মেজর মঈন ওখানে ব্যবসা করতেন। ওখানে মেজর মুজাফফরের নাম ছিল, দুইটা নাম উনি ব্যবহার করতেন, দুইটা কাগজপত্র ছিল, একটা হচ্ছে বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। হ্যাঁ, এই দুইটা নামে উনি ব্যবহার করতেন। পাসপোর্ট ভারতের ছিল, উনি ওই পাসপোর্ট নিয়ে কাতার সহ মধ্যপ্রাচ্যে গিয়েছেন, ব্যবসা করতেন। তারপরে এই যে স্যার যেটা বললেন যে ওই যে তখন বলতেছিলেন যে জেনারেল মইনুল হোসেন চৌধুরী, আমাদের বীর বিক্রম, উনি যখন আমাদের রাষ্ট্রদূত ছিলেন থাইল্যান্ডে 1989 থেকে 1993 সাল পর্যন্ত, তখন মেজর মুজাফফর ভারত থেকে এবং মেজর খালেদ যিনি থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন, এনারা দুজন ওই জেনারেল মইনুলের সাথে দেখা করেছেন ব্যাংককে। আবার জেনারেল মইনুল এটা বেগম জিয়াকে জানিয়েও ছিলেন, তার বইয়ের মধ্যে এটা লেখা আছে, একজন জেনারেলের নীরব সাক্ষী, এই বইয়ে লেখা আছে। তা আমার কথা হচ্ছে এরকম তো বহু লোকরেই ভারত আশ্রয় দেয়। তা ভারত কেন আশ্রয় দেয়? আপনাকে আরো সূত্র দিই যে জেনারেল জিয়াউর রহমান হত্যার পর সর্বপ্রথম রিপোর্টটা বাংলাদেশে, মানে রিপোর্ট আসার আগে আপনার আগরতলার আকাশবাণী থেকে এই রিপোর্ট এসেছিল, মানে ভারতীয় রেডিও এই রিপোর্ট প্রচার করে যে জেনারেল জিয়াউর রহমান নিহত হয়েছেন। আপনার যদি খেয়াল থাকে, বিডিআর এর সেই করুণতম সেই আপনার যে অধ্যায় 2009 সালে ঘটেছিল, তখনও প্রথম রিপোর্ট আসে বাংলাদেশের কোনো মিডিয়া থেকে না, ভারতের এনডিটিভি থেকে। কেন আসে সেটা আমি কিভাবে বলবো, বাংলাদেশের মানুষ বিবেচনা করুক। আচ্ছা, আপনি বলছিলেন চট্টগ্রামের ডিসি জিয়াউদ্দিনের বই সম্পর্কে বলতেছিলেন, একটু সেটি যদি শুনতে চাই। ওনার বইটার নাম হচ্ছে দ্য অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড ইটস আফটারম্যাথ। উনি যেহেতু ডিসি ছিলেন, উনি কাছে থেকে দেখেছেন যে জেনারেল মঞ্জুরকে উনি কাছে থেকে দেখতেন। উনি জেনারেল মঞ্জুরের অ্যাটিটিউড সম্পর্কে কিছু কথাবার্তা ওই বইয়ের মধ্যে বলেছেন। তারপরে ওইখানে অন্যান্যরা কে কি করতেন, এবং ওনার বইয়ের আমি যেটা দেখেছি যে উনি কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বইটা লেখেননি, নির্মোহভাবে বইটা লিখেছেন, একজন প্রশাসক হিসেবে যা দেখেছেন তাই। যেমন উনি বলেছেন যে কর্নেল মাহফুজ, জেনারেল জিয়ার যিনি পিএস ছিলেন, এই ঘটনার পরে যখন উনি ডিসি হিসেবে ছুটে যান ঘটনাটা জানার পর সার্কিট হাউসে, উনি গিয়ে যে কর্নেল মাহফুজের আচার আচরণকে তখন থেকে উনি বলছেন যে এটা আমার কাছে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। পরবর্তীতে কিন্তু এটা এসছে যে কর্নেল মাহফুজ, এই কর্নেল মতি এবং অন্যান্য খুনিরা যখন ঢুকছিল, তখন কিন্তু আগে পিজিআর এর যে দুজন অফিসার ওখানে নিহত হয়, এই দুজনকে আগে উনি হত্যা করেন। এখন কর্নেল মাহফুজ জেনারেল জিয়ার খুবই বিশ্বস্ত একজন অফিসার ছিলেন, একসাথে মুক্তিযুদ্ধ করেছেন এবং তাকে অত্যন্ত স্নেহ করতেন জেনারেল জিয়া। কিন্তু কর্নেল মাহফুজ তার সফরসূচি এবং অন্যান্য তথ্য কিন্তু এই চক্রের কাছে জানিয়ে দিত। এখন ব্যাপারগুলো আসলে যাই হোক, যেই বইতেই যেই লেখা থাকুক, আমার কথাটা হচ্ছে যে এটা যেহেতু আগে এরকমভাবে আলোচনায় আসেনি এবং আমাদের এই এতদিন পরে এটাই মনে হয় শেষ সুযোগ। তার কারণ তো বললাম যে মেজর মুজাফফরের বয়স হয়ে গেছে। ভাই আরেকটু কথা যদি বলি, আমার আগ্রহ, জিয়াউদ্দিন সাবেক ডিসি চট্টগ্রাম, উনি এই ঘটনার পর থেকে যতদূর জানি যে উনি বিদেশে অবস্থান করছেন, উনি দেশে থাকেন না। এটি কেন, এবং কি এখন কি কোনো সুযোগ এসছে ওনার কাছ থেকে কোনো কিছু জানার, বোঝার?
অবশ্যই সরকার চাইলে জানতে পারে। উনি তো এই যে 5ই আগস্টের পরে আমার যতটুকু খেয়াল পরে আমাদেরই কলিগ, আপনার আমার দুজনেরই কলিগ সৈয়দ আব্দুল আহমেদ ভাইকে ইন্টারভিউ দিয়েছেন, দেন নাই? হ্যাঁ, কিছু দিয়েছেন। সুতরাং এখন সরকার চাইলে ওনার কাছে লোক পাঠিয়ে, বলতে চাচ্ছিলাম যে ওনার সাথে মানে কথা বলেছে সাংবাদিকরা, উনি কিছু কথা বলেছেন, আমাদের কাছে সেগুলো পড়ে মনে হয়েছে যে ওনার কাছে আরো কিছু আছে। সাংবাদিকদের কাছে উনি গোপন কথাগুলো হয়তো অত বলবে না, রাইট। সরকারের তদন্ত কমিটির কাছে উনি ইন কনফিডেন্স অনেক কিছুই বলতে পারেন, সরকারের সেটা খতিয়ে দেখা দরকার। স্যার আপনার কাছে একটু যাই, ওই সময়ের কারো কথা বলা হচ্ছে যে, আমি যেটা আগে বলছিলাম যে বলা হচ্ছে যে এই ঘটনায় জিয়া হত্যার পরে যাদেরকে তড়িঘড়ি করে বিচার করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, বলা হচ্ছে যে অনেক নিরীহ মানে অফিসারকেও ফাঁসি দেওয়া হয়েছিল, অন্যদিকে যারা এই ষড়যন্ত্রের সাথে হয়তোবা ছিল তাদেরকেও খালাস দেওয়া হয়েছে। এই সংক্রান্ত কোনো আপনি কিছু বলবেন কিনা? আমি বলছিলাম লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মঞ্জুরের ভাগ্নে, তার কথা, তারপরে কর্নেল মতি, খালেদ সহ অনেকের কথা বলে যে তারা অনেকে জড়িত ছিলেন, ইত্যাদি ইত্যাদি। শুনতে চাই একটু। না, এদেরকে লিড পার্সন হিসেবে ধরা হয় এই পুরো ঘটনায়, তদন্তও হয়েছে। তাদেরকে নেওয়া হয়নি বিকজ তারা তো অলরেডি দে ওয়ার কিল্ড, তখন মৃত হয়ে গেছে যখন এই কেসটা শুরু করে বা বিচারটা শুরু করে। এবং মতি এবং মাহবুব ওরা দুজন একসাথেই যাচ্ছিল আর টুস নিয়ে বলছিল চিটাং ক্যান্টনমেন্ট ছেড়ে পালিয়ে যাচ্ছিল। পথের মধ্যে তাদের সাথে গোলাগুলি হয়ে, কেউ বলে নিজেরা গোলাগুলি করে আত্মহত্যা করেছে, কেউ বলে বলা হয় যে দুইজনের মানে এসএমজি দুই দিক থেকে ধরে 1 2 3 বলে হতে পারে, মানে গুলি করে মাঝে ইন্টারসেপ্ট হয়েছে মাঝে অন্য ট্রুপসের সাথে। তো সেটা হয়ে ওরা যেহেতু মৃত, এবং খালেদ এবং মুজাফফর, মঈন এরা যেহেতু তখন পলাতক, ইন অ্যাবসেন্সিয়া তারা করে নাই। টোটাল কিন্তু 29 জন, কিন্তু বিচারে 18 জনের সাজা হয়েছে, অনেকে অ্যাকুইটেড হয়েছে। আমার কোর্সমেট আছে 2-3 জন, তারা কোনো তাদের সাজা হয়নি। 12 জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং মানে 20 জনের চাকরিচ্যুত। হ্যাঁ, চাকরিচ্যুত। সেটাই, সে তাদের অন্য কোনো শাস্তি হয়নি কঠোর, কিন্তু জেল হয়েছে নানা মেয়াদে। তো তার মধ্যে আমার নিজের কোর্সমেটও আছে কয়েকজন হয়েছে। তো এখনো আপনার কোর্সমেট মানে কে ছিলেন? শওকত আলী একজন ছিলেন, ও প্রায় 10 বছর জেল হয়েছে। সেই বেচারা কিন্তু, এটা আমি মানে নিশ্চিত হয়ে বলতেছি, সে কিলিং মিশনে ছিল না। তার কাছ থেকে 2 দিন আগে তার পোস্টিং হয়েছে রুমাতে, 15 বেঙ্গলের সেকেন্ড ইন কমান্ড, এবং সে ওই হিলটপ মেসে আসছে। এটা ওই খালেদ যে ব্রিগেড, ওই ব্রিগেডের আন্ডারে। এবং ওখানে সাধারণত হিলসে তখন যেত এই লোকজন ছুটি ছাটা অফিসের কাছ থেকে এসে জমা হলে 15-20 জন 30 জন হলে একসাথে দল করে পাঠানো হতো যার যার হিল ট্যাক্সে। কারণ যে শান্তি বাহিনীর একটা পরিস্থিতি ছিল, তো ওইভাবে যেত পার্টি। তো ও সেই পার্টিটা মিস করেছে, এরপরে অপেক্ষা করছিল হয়তো হেলিকপ্টারে তাকে পৌঁছে দেবে। তো সে ওইটাতে, আমি যতদূর জানি সে ওইটাতে ছিল না, কিন্তু পরবর্তীতে মুজাফফর আরেকজন অফিসার মেজর রেজা, যে শেষ পর্যন্ত জেনারেল মঞ্জুরের সাথে ছিল, ওই ওনারা যখন চলে যাচ্ছিলেন, এবং এই শওকত আলী, এরা গেছিল জেনারেল জিয়ার ডেড বডিটা, এরকম দিন 12টা-9টার দিকে। ওই যে ডেড বডিটা নিয়ে তারা ওই রাউজানের ওখানে একটা কবর দিল, আপনারা শুনেছেন, ওইটার মধ্যে ছিল। কিন্তু এই শওকত আলীর তো বিচারে 10 বছর জেল দিচ্ছে। এটা একটা আউটরাইট মানে একটা হার্শ পানিশমেন্ট দেওয়ার ওপর থেকে নির্দেশনা ছিল, যেভাবেই হোক এবং যেভাবে ঝুলানো যায়। এবং ওই যে জানে যে অন্য সিভিলে গেলে বা মৃত্যুর যে কিলিংয়ের যদি কেস হয়, সেখানে হয়তো তারা এর মধ্যে বিচারে ইনফ্লুয়েন্স করতে পারবে না, এবং বিচারটা ওইভাবেই করেছে এবং তাদেরকে ওই কঠোর শাস্তিগুলি দেওয়া হয়েছে। অনেক ছাড়া পেয়েছে, আরও কয়েকজন অফিসার ছাড়া পেয়ে গেছে, তাদেরকে প্রমাণ করতে পারে নাই, কিন্তু জেলে তারা খুব কষ্ট পেয়েছে। এবং ওই যে বললাম যে একটা ঘোষণা হয়েছিল যে একটা তারিখে দিয়ে দিয়েছিল, এর মধ্যে যদি সারেন্ডার করে তাদেরকে ক্ষমা করা হবে না, কিন্তু এই সারেন্ডারের মধ্যে আমরা তো জানি 3 জন অফিসারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 3 জনের মধ্যে একজন মুজাফফর, একজন খালেদ, 2 লক্ষ টাকা, 1 লক্ষ করে 2 লক্ষ টাকা, 2 লক্ষ। ওদিকে মঈনের পুরস্কার ঘোষণা করা হয়, পুরস্কার ছিল না, মানে পুরস্কারের টাকার অঙ্ক ঘোষণা করা হয়। মঈনের কথা যেটা বলছেন, সে কিন্তু এরপরে দেশে অনেকবার আসছে, এবং তার একবার সারেন্ডার, তখন আমি চাকরিতে আছি, 9 ডিবে তা ক্লোজ অ্যারেস্ট ছিল ওর,
ট্রায়াল হলো, কোর্ট মার্শাল হলো। কোর্ট মার্শাল হলো যে আর্মি থেকে পালিয়ে যাওয়া ডিজার্টার, ওই চার্জে তার হয়ে যে 1 বছর জেল হয়েছিল। তো তার ওই জিয়া কিলিং বা ওইটার ব্যাপারে কোনো আর কিছু হয়নি, ও ক্লিয়ার হয়ে গেছে। তো খুব চেষ্টা করতেছিল যদি এটাকে সাধারণ অবসর করে দেওয়া যায়, কিন্তু ওটা বোধহয় আগাতে পারে না। সে কিন্তু চিটাগাং পোস্টিং ছিল না, কিছুদিন আগে ছিল। তো সে পোস্টিংয়ে সিলেট চলে যায়। সে ওই সময় ছুটিতে আসছিল, ওর ব্যাটালিয়নটা তখন চিটাগাং আলীকদমে ছিল, আমাদেরকে রিপ্লেস করেছিল। জি, আবু রুশ, এই জিয়া হত্যার সামনে আসলে কথা আসলে অন্তত দুজনের নাম খুব আসে, এক হলো জেনারেল এরশাদ এবং ভারত। একটু শুনতে চাই, ওতপ্রোতভাবে এই দুটো বিষয় আসে। জেনারেল এরশাদ বাংলাদেশের রাজনীতিতে তো তাকে অস্বীকার করা যাবে না, যেহেতু 9 বছর যেভাবেই হোক মেরে কেটে উনি বাংলাদেশ শাসন করেছেন। আপনার তারপরে তো ওনার তৈরি দল সেটাকে তো পেলে পুষে আরো অনেকে বড় মানে টিকিয়ে রেখেছে, সেখানে সেখান থেকে অনেক এমপি টেমপিও হয়েছে। সুতরাং আপনি অস্বীকার করতে পারবেন না, তার ভাই তো এখনো বড় বড় গলায় কথা বলে যাচ্ছেন। কিন্তু তার ভাইয়ের কিছু কথা যদি আপনার খেয়াল থাকে, গোলাম কাদের সাহেবের, যে আমি কি দিল্লি থেকে কি কি শুনে এসছি না কি বলেছে, এরকম কথা তো আপনারা শোনেন। আর এইগুলো তো ছক মিলানো যায়। আর জেনারেল এরশাদের ব্যাপারে আরেকটা জিনিস হচ্ছে, আমি জাতীয় পার্টির বিড করতাম দৈনিক পত্রিকায় থাকতে, 5.5 বছর জাতীয় পার্টির বিড করতাম। সুতরাং আমি ওনার বাসায় যেতাম, ওনার গাড়িতে চড়ে আমি রংপুরেও গিয়েছি, অন্যান্য জায়গাতেও গিয়েছি, আমি ওনাকে পাশ থেকে দেখেছি। উনি এমনি খুব পলিশড মানুষ, আপনার ভদ্রলোক মানুষ, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করতেন। কিন্তু স্যারকে 2-1 একটু জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, বলেছে এগুলো নিয়ে কথাবার্তা বলো না। এখন ভিতরে কি হয়েছে এগুলো তো স্যাররা বলতে পারবেন, স্যারদের যারা সিনিয়র ছিলেন তারা হয়তো বলতে পারবেন। কিন্তু ভারতের যে বিষয়টা, আমার কাছে এটা লাগে যে আচ্ছা, ভারতের যে রাজীব গান্ধীকে যে হত্যা করেছিল বা ইন্দিরা গান্ধীকে যখন হত্যা করা হয়, তাদের কেউ যদি বাংলাদেশে পালিয়ে আসতো, তাকে কি বাংলাদেশ আশ্রয় দিত? এমনকি পাকিস্তানেও যদি পালিয়ে যেত, তাকে কি আশ্রয় দিত? উল্টা ভারতের কাছে হস্তান্তর করতো, বিকজ সে ভারতের প্রধানমন্ত্রীকে হত্যা করেছে। এখন বাংলাদেশের একজন জনপ্রিয় রাষ্ট্রপতিকে হত্যা করার পরে কেন ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে? এটা তো একবার ঘটেনি, আর বহু ক্ষেত্রেই ঘটেছে অপরাধীদেরকে আশ্রয় দেওয়া, যেটা আপনাকে আমি বললাম। তারপরে তো এবারও তো আপনি 5 আগস্টের পরে 24-এর পরে দেখেছেন, যারা মানবতা বিরোধী অপরাধের দোষী, যাদের ব্যাপারে জাতিসংঘ পর্যন্ত বলছে যে এরা আপনার এই কাজগুলো করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে তারা রাষ্ট্রীয় আতিথ্যে রাখছেন, নিরাপত্তা দিচ্ছেন। কেন? এখন এই ইকুয়েশনটা তো আপনি মিলাতে গেলে অনেক বড় কথা বলতে হয়। সহজ ভাষায় বলতে গেলে যে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর ভারত আসলে ভরকে যায়, যে তাদের যে একটা একছত্র আধিপত্য বাংলাদেশের মধ্যে ছিল, রাজনীতিতে, সংস্কৃতিতে, এই বিষয়গুলো চলে যায়। আর জেনারেল জিয়া সবচেয়ে যেটা দ্রুত গতিতে করছিলেন, সেটা হচ্ছে যে উনি আমাদের প্রতিরক্ষা অবকাঠামো, প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছিলেন খুব দ্রুত। 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত আমাদের মাত্র 4টা ব্রিগেড ছিল, ইনফেন্ট্রি ব্রিগেড ছিল। সেখান থেকে 3.5 বছরের মধ্যে উনি 5টা ইনফেন্ট্রি ডিভিশনে উন্নীত করেন। চীন থেকে ট্যাঙ্ক আসে, জঙ্গি বিমান আসে, কামান আসে, মিসাইল বোট আসে, পেট্রোল বোট আসে, টর্পেডো বোট আসে, এগুলো যাতা ব্যাপার না, অবকাঠামো তৈরি হয়। এবং জেনারেল জিয়া মারা যাওয়ার পরে এই 45 বছরে আর আমরা মাত্র 5টা ডিভিশন তৈরি করতে পেরেছি, তাও পূর্ণাঙ্গ না। তাহলে আপনি বোঝেন যে উনি 4 বছরের মধ্যে এই কাজটা করেছিলেন। এবং উনি সেই সময়কার রুশ ভারতের যে অক্ষ ছিল, সে অক্ষর থেকে বেরিয়ে উনি চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি করেছে। এটা এই এলাকার যে ক্ষমতার ভারসাম্য, যেটা ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলেছিল, তো ভারত এটাতে সভাপতি ভরকে গিয়েছিল। সুতরাং তাকে যে কিছু করতে তারা চাইবে না তা তো না। আপনি ইনসাইড র নামে একটা বই আছে, যেটা ভারতীয় সাংবাদিক অশোক রায়নার লেখা, 1993 সালে বইটা আমি অনুবাদ করি। আপনি সেইটা বলা হয় যে ভারতীয় গুপ্তচর সংস্থা নিয়ে সবচেয়ে অথেন্টিক বই, তাদের লেখা। আপনি সেটা পড়ে দেখেন, সেখানে বলা হচ্ছে যে শেখ মুজিব নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা মুষড়ে পড়ে। তারপরে তারা একটা পরিকল্পনা করে, জিয়া হত্যা নিয়ে আগায়। কিন্তু এর মধ্যে মোরারজি দেশাই ক্ষমতায় এসে যায়। মোরারজি দেশাই অত্যন্ত ভদ্রলোক ছিলেন। উনি এসে যখন এটা জানতে পারেন, রয়ের প্রধান আরএন কাও যখন এই ফাইলটা তাকে দেখান, তখন বলে যে না, এটাকে বন্ধ করো, কোনো প্রতিবেশী রাষ্ট্রের কোনো এগুলো করবে না। তারপরে আবার যখন মোরারজি দেশাই চলে যান, ইন্দিরা গান্ধী আসেন, জেনারেল জিয়া নিহত হন। এগুলো আমার কথা নয়, এগুলোর আবার রেফারেন্স আছে ভারতের স্টেটসম্যান পত্রিকায়, টেলিগ্রাফ পত্রিকায়, আনন্দবাজার পত্রিকায়। আমি একটু স্যারের কাছে যাই, আর একটু পিছনের দিকে একটু আলোচনা করতে চাই।
বলা হয় যে স্যার জিয়াউর রহমানের শাসনামলে অন্তত 20টি সেনা কূট চেষ্টা করা হয়েছিল। তো একটি এই 4 বছর 3.5 বছরের শাসনামলে যদি এতগুলো কূট চেষ্টা করা হয়, এইটা মানে এটা আপনি কিভাবে বললেন? তারপরও সেই একই ঘটনায় তো উনি নিহত হলেন। হ্যাঁ, এটা আমরা তখন লক্ষ্য করতাম, আমরা খুব বিব্রত বোধ করতাম, এবং আমি ব্যক্তিগতভাবে বলতাম যে 15 বছর একটা দেশের ইতিহাস কিছুই না, সেই ইতিহাসে আমাদের এত রক্তাক্ত ইতিহাস, এই ট্রমাটিক ইতিহাস গেছে আমাদের আর্মির মধ্যে। মানে মানে বড় বড় না, ছোটোখাটো ডিসিপ্লিনের বরখেলাপ হয়েছে, কিছু এই ধরনের হয়েছে, কিন্তু সেগুলি বিচার হয়েছে, বিচারে শাস্তি হয়েছে, কারো জেল হয়েছে, কারো চাকরিচ্যুত হয়েছে। বিরাট করে তারা এফেক্ট করতে পারে নাই সেনাবাহিনীর মধ্যে, কিন্তু এটা সেনা ডিসিপ্লিনের বরখেলাপ কাজ হয়েছে। এখন এটা হয়েছে, ওরা এমনি হয়েছে না বাইরের থেকে এইগুলি করে করে উস্কানো হয়েছে যে ওনাকে স্টেবল হতে দিবে না, এরকম হতে পারে। তবে উনি কিন্তু ওই রকম ওই যেগুলি কুর অনেক অ্যাটেম্প ছিল, 17টা নাকি হয়েছে, উনি কিন্তু ফাঁসিতে ঝুলায় নাই, এক্সেপ্ট যেটা বলে যে কর্নেল তাহেরকে উনি ফাঁসি দিয়েছেন। কর্নেল তাহেরকে উনি ফাঁসি দেন নাই, যে কোর্ট একটা তার যে চার্জ ছিল, সেই চার্জটা কেউ বলে না যে কিসের বিচার হয়েছিল। কেউ বলে বিচার পদ্ধতি ঠিক হয়নি, সেটা হতে পারে, কিন্তু ওনার তো একটা চার্জ রয়েছে। উনি আর্মির মধ্যে বিদ্রোহ করিয়েছেন ট্রুপসদের, আর্মির ভিতরে অর্গানাইজেশন করিয়েছিলেন গণবাহিনী বিপ্লবী সৈনিক সংস্থা। উনি একটা এক্স আর্মি পার্সোনাল, গভর্নমেন্টের চাকরি করতেন, শেখ মুজিবুর রহমানের বদান্যতায় উনি ডেজার্ট ডিভিশনের ডাইরেক্টর ছিলেন। সেখানে থেকে আর্মির মধ্যে এই একটা নিষিদ্ধ বিপ্লবী সৈনিক সংস্থা করলো সৈনিকদের নিয়ে। ওই সংস্থায় তো ওই যে 7ই নভেম্বরে ওরা বিপ্লব করে বেরিয়ে এসে 5 জন থেকে 6 জন অফিসার কিল্ড। তো এইটার চার্জ তো তার উপরে, তো এই চার্জের তার বিচার হবে। উনি কেমন করে একটা মহামানব হতে পারেন এইসব করে? এই আর্মির একটা লোক যদি করে থাকে সেনা, আবার ওইটাই সেনা আইনেই কিন্তু এরকম একটা বিচার করে কিন্তু তার বিচার করা যেত, এবং সেই বিচারই হয়েছে। জি, আবুরুজ ভাই, আমরা একদম শেষের দিকে আছি। আমার ছোট্ট একটা প্রশ্ন, এটার উত্তর দেবেন, বাদ বাকিটা আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো। যে এরকম একটি ঘটনার পর, অর্থাৎ প্রেসিডেন্ট জিয়া খুন হওয়ার পর 2 জন যে পালিয়ে গেলেন বলা হয়, মোজাফফর এবং খালেদ সম্ভবত, আরেকজন যে মেজর মঈন, মোসলেউদ্দিন মনে পালিয়ে গেছেন স্যার, ক্যাপ্টেন মোসলেউদ্দিন। না, বিচারের খালাস হয়েছে বা কিছু দেখা যাচ্ছে সেখানে। আমাদের প্রশ্ন হচ্ছে, এই পালানোটা কি কোনো বিশেষ সুবিধার বিনিময়ে পালালো কিনা, অর্থাৎ স্বেচ্ছায় তাকে সরে যাওয়ার জন্য দিল কিনা, অথবা অন্য কোনো কিছু ছিল কিনা? এটা তো আমরা জানি না আসলে। হ্যাঁ, আমরা তো জানি না, তার কারণে কারণ বলা হয় যে এই জিয়া হত্যার সাথে এরশাদের যেভাবে হোক ওনার জড়িত ছিল, ওনার ইঙ্গিত ছিল। তারপরে আবার আফটার কি বলে, জিয়া হত্যার পরে উনি অলমোস্ট প্রায় ক্ষমতায়, যদি বলি এরশাদের, তো উনি কোনো যোগসাজশে এই কাজটি হয়েছে কিনা, এটা তো আমরা আসলে হতে পারে। কিন্তু কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো তো আগে আমরা বললাম যে ওই যে তখনকার কোনো জিনিস কিন্তু মানে রাগ করে রাখা হয়েছে, আয়রন কার্টেনের পিছনে রাখা হয়েছে, কেউ কিছু জানে না, জনগণ কিছু জানে না। এই কারণে আজকে আপনি একজন সাংবাদিক হয়ে এই প্রশ্নটা করছেন আমাকে। তো এখন তাহলে করতে হবে এটা কি? করতে হবে এটাকে একটা স্বাধীন তদন্ত কমিশন টাইপের গঠন করেন। রাইট। হ্যাঁ, যেহেতু মোজাফফর সাহেব ওনাকে পাওয়া গেছে, এখনো আমাদের কিছু মানে অফিসাররা বেঁচে আছেন, জেনারেল আমসামিন বেঁচে আছেন, এরকম কয়েকজন বেঁচে আছেন, স্যাররা আছেন, আরো কিছু সিনিয়র স্যার অফিসাররা আছেন। সবার সাথে তথ্য নেন, মিলান, ঘটনা পরম্পরা মিলান। যে জিয়াউদ্দিন সাহেবকে আপনার ডিসি, ওনার সাথে কথা বলেন, এরকম করে জিনিসগুলো মিলে তারপরে বের করেন। কিন্তু জনগণকে জানতে হবে, এবং সেটা কিভাবে সরকার করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু একটা স্বাধীন তদন্ত কমিশন করা যেতে পারে। সশস্ত্র সেনাবাহিনীর নির্দিষ্ট অফিসাররা, মনোনীত অফিসাররা থাকবেন, ডিজিএফআই এর অফিসাররা থাকবেন, সেনা গোয়েন্দা সংস্থার অফিসাররা থাকবেন, তারপরে আপনার আর্ম ফোর্সেস ডিভিশনের ওনারা থাকতে পারেন, এরকম প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। এরকম ভাবে একটা মিলিতভাবে একটা কাজ তো করা যায়। তার কারণ এটা হচ্ছে শেষ সুযোগ আমাদের এই জিনিসটাকে পাওয়ার। এবং আপনি এটা যদি এবার মিস করা যায়, তাহলে তো আর এটা কিছু পাওয়া যাবে না। তখন এই প্রশ্নগুলো সারা জীবন ঘুরপাক খেতে থাকবে, আর আমরা কিছু পাবো না।
এটা যত দ্রুত করবে এটা সরকারের ব্যাপার আর কি, কিন্তু আমরা দাবি করি যে জনগণকে জানতে দিন কি হয়েছিল। জি স্যার, আপনি যদি কিছু বলেন শেষে, এই যে স্বাধীন তদন্ত কমিশন করার কথা, না আমি মনে করি এগুলি একটা রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি ঘটনা, এবং এগুলি জনসাধারণের, এটা শুধু সরকার বা রাজনৈতিক দলের বিষয় না, এটা জনগণেরও বিষয়। তাদের রাষ্ট্রপতি একজন অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রপতি এবং আনন্যাচারাল ডেথ, তো তাদের তো জানতে ইচ্ছা করবে, এবং অনেক তার সাপোর্টার আছে, তারা তো চাবে যেটা উন্মোচন হোক। আমরাও মনে করি হয়তো পুরানো কেস, অনেকে বলে পুরানোটা ভুলে যাও, না এগুলি হতে থাকলে কিন্তু আবার পুনরাবৃত্তি হবে এই ধরনের। এই জন্য এগুলি তদন্ত হওয়া উচিত, ডিসক্লোজ করা উচিত। এইসব দুর্বল দিকগুলি ছিল যেগুলি হয়েছে, লোকজন সতর্ক হবে এর থেকে। এবং কথা হচ্ছে একটা আইনের শাসনের দেশে আইনের প্রয়োগ করে এগুলো নিষ্পত্তি করা উচিত। নিশ্চয়ই। আমাদের মনে হয় আজকে আর একদমই হাতের সময় নেই। জেনারেল ডি আহসান জামিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট স্বীকার করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। জনাব আবু রুশদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।